আজকে আমি কথা বলবো সবচেয়ে আলোচিত বিষয়, সারা বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বব্যাপী যে বিষয় আলোচিত সেটা হলো ট্রাম্পের শুল্ক ঝড় নিয়ে। তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই, আপনাদেরকে অবহিত করতে চাই। সেটা হচ্ছে যে গতকালকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে, যা আমাদের মিডিয়ায় সেইভাবে আসে নাই, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন থেকে কেউ বাংলাদেশের বর্তমান প্রশাসনকে কেউ ফোন করেছে, এবং এই লেভেল থেকে। সেটা হচ্ছে গতকাল আমেরিকার প্রেসিডেন্টের ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ওয়াং ফোন করেছে যমুনায় নিউজ সেন্টারে। সেখানে কথা হয়েছে ইউনুস সাহেবের হাই রিপ্রেজেন্টেটিভ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিল, তার সাথে। তবে ছোট্ট করে তারা জানিয়েছে যে উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে, ডিটেলস আর কিছু জানায়নি। পত্রিকায় ওইভাবে এটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি, যতটুকু পেরেছে চেপে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যদি সাধারণ কোনো বিষয় হতো তাহলে ফোন আসতো স্টেট ডিপার্টমেন্ট থেকে, স্বাভাবিকভাবে এটাই নিয়ম। কিন্তু ফোনটা আসছে হোয়াইট হাউস থেকে, এবং ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্ট। তার মানে হলো সে যেই বিষয়ে আলোচনা করছে সে তার বিষয়ে আলোচনা করেছে। তার বিষয়টা হলো সিকিউরিটি। কারণ থানার ওসি যদি কাউকে ফোন করে তাহলে ওটা আইন শৃঙ্খলার বিষয় বা ফৌজদারি বিষয়ে ফোন করে, আর সাধারণ বিষয়ে ফোন করার জন্য ইউএনও আছে, অন্যান্য যারা আছে তারা, মানে লেভেলটা, ক্লাসটা বললাম, ম্যাথ সাবজেক্টটা কি হতে পারে। আপনারা জানেন যে কয়েকদিনে, পরশু দিনের আগের দিন নিউ ইয়র্ক টাইমস, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যে পত্রিকাকে বলা হয়, সে পত্রিকায় ফ্রন্ট পেজে বাংলাদেশের ধর্মীয় ইসলামিক জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়িয়েছে। তার 2 দিন পরেই সিকিউরিটি অ্যাডভাইজার ফোন দিয়েছে। তাহলে বুঝতে হবে এই বিষয়টা কত সিরিয়াসলি তারা নিয়েছে। প্রথম একটা বিষয় ফোন দিয়েছে, এবং এইটা তো অনুমান ভিত্তিক তেমন কিছু বলতে চাই না। বিষয়টা শুধু জানালাম এই জন্যে যে অন্যান্য বিষয়ের সাথে এই জঙ্গির বিষয়টি, যেটা আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র কাউকে ঘায়েল করার জন্যে, কাউকে দমন করার জন্যে, সেটা হলো এই জঙ্গিবাদ, এবং এটাকে তারা ইস্যু করে নিয়েছে। এই বিষয়ে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এইটুকু শুধু জানাইলাম আর কি। এখন এই শুল্ক নিয়ে কেন আমেরিকা বা ট্রাম্প সাহেব কেন এই বিশ্বব্যাপী শুল্ক নিয়ে একটা ঝড় বয়ে দিল, আমি আরো কয়েকটা ভিডিওতে রেফারেন্স হিসেবে বলেছি যে এখন আমেরিকার আর্থিক অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে, বেসিক্যালি আমেরিকা হলো এখন দেউলিয়া। তার ট্রেড ডেফিসিট, বাজেট ডেফিসিট, প্রতিদিন $6-7 বিলিয়ন তাকে সেভে তারপর সরকার পরিচালনা করতে হচ্ছে।
এইভাবে ওই আমেরিকার পক্ষে সম্ভব, বিকজ তাদের ডলার আছে, কাগজ ছাপায়, ওইটাই সারা বিশ্বে চলে। কিন্তু অন্য কোনো দেশ হলে বহু আগে দেউলিয়া হয়ে যেত, যার লোন প্রতিদিন বাড়তেছে, $6.5 বিলিয়ন করে বাড়তেছে। তো এখন ট্রাম্পের তো সবসময় একটা প্রোগ্রাম হলো যে অর্থনীতিকে সবচেয়ে অগ্রাধিকার দেয়া, যার জন্য সে এই ট্যারিফ ইস্যুটা চাপিয়ে দিল। এছাড়া তার কোনো উপায় ছিল না এই মুহূর্তে। এখন তার বাণিজ্য ঘাটতি হল নিয়ারলি $1 ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়ন ডলার। তো সেই জায়গায় সেই ট্যাক্স বসিয়ে বিশ্বব্যাপী কতটুকু সে কভার করতে পারবে? $600-650 বিলিয়ন। তারপরেও প্রায় $400 বিলিয়ন মতো তার ডেফিসিট থেকে যাবে। কোন অবস্থাতেই সেটা কভার করতে পারবে না। তার সামাজিক অবস্থা সেরকম না, পিপলের ওখানকার লিভিং স্ট্যান্ডার্ড এরকম হয়ে গেছে যে সব কাজ তারা করতে পারবে না। সো দেয়ার আর সাম কমোডিটিজ যেগুলি তাকে বাইরে থেকে আনতে হবে। এখন এটার একটা বড় ডিমেরিটস আছে, সেটা হচ্ছে যে যারা ব্যবসায়ী তারা তো, বিশেষ করে যারা আমেরিকার ব্যবসায়ী বা যারা রপ্তানি করে, সেই সব দেশের জনগণ এটার জন্য, মানে যারা আমেরিকার জনগণ এটার জন্য আলটিমেটলি সাফার করবে। কারণ ব্যবসায়ী যেই দামে কিনবে সেই দামে বিক্রি করবে। আগে 100 টাকায় কিনতো, 122 টাকা, 23 টাকায় কিনবে। এটা তো জনগণই দিবে, ব্যবসায়ী তো আর দিবে না। আর এখন কম্পিটিটিভ মার্কেট, এত কম্পিটিটিভ যে এটা কোনো মনোপলি নাই। আমি 1 পয়সা 1 সেন্ট বেশি নিব তো আরেক জায়গা থেকে নিয়ে নিবে। সো এত টাইট কম্পিটিশনের মধ্যে কেউ ইচ্ছা করলেও ব্যবসা বাড়াতে পারবে, বরং এখন কমাবে। প্রফিট বাড়াতে পারবে না, প্রফিট কমাবে। তো আলটিমেটলি সব দেশের জনগণ এটার জন্য সাফার করবে, তাদের লিভিং কস্ট বেড়ে যাবে। কিন্তু অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ট্রাম্পের এর কোনো বিকল্প ছিল না। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে আসলো অনেকেই সোশ্যাল মিডিয়ায়, মানে যারা ইনুসপক্ষীয় বা এন্টি আওয়ামী লীগ, তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে এটা সারা বিশ্বের জন্য হয়েছে, এটা এককভাবে বাংলাদেশের জন্য হয়নি। খুব স্বাভাবিক। আবার ডাস্টবিন শফিক আবার এটার উপরে সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে বলছে এটা কাজ হলো এনবিআর এর বা অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, তাদের থেকে একটা বক্তব্য আসবে না। ওই ডাস্টবিন শফিক বলে ফেলছে এটা অ্যাডজাস্ট করার কাজ চলতেছে, এটা শুল্ক কমিয়ে এটা করা যাবে। আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি আর কি, যে খুব দ্রুত সমস্যার সমাধান শফিক করে ফেলছে। তো এখন যদি সম্ভব হয় তাহলে আমেরিকার থেকে ইম্পোর্টটাকে আমরা জিরো করে দিই, ইম্পোর্ট ডিউটি জিরো করে দিই, তাহলে শফিকের থিওরি অনুযায়ী আমেরিকাও আমাদের থেকে ইম্পোর্ট জিরো করে দিবে। এই হলো এদের উদ্ভট চিন্তা আর কি। তো এখন বিশ্বব্যাপী এটা নাড়াচাড়া দিয়েছে, এটা ঠিক। তবে এখানে কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা হলো আমেরিকার শত্রুপক্ষীয় দেশ রাশিয়া, উত্তর কোরিয়া, কিউবা, এদেরকে কিন্তু এদের উপরে কোনো শুল্ক বসায় নেই। এটার আবার কারণও আছে, 2টা কারণ আছে। একটা হচ্ছে এদের উপরে আগেই এমবার্গো দিয়ে এদেরকে ইকোনমি, এদের এমন কোনো খুব বেশি প্রোডাক্ট নাই যেটা আমেরিকাতে যায়। কিউবার কিছু আছে, আর রাশিয়ার যেটা যায় সেটা বন্ধ করার কোনো স্কোপ নাই। সেটা হলো ইউরেনিয়াম। এটা ওদের যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেখানকার জন্য ব্যবহার হয়। এটা রাশিয়ার থেকে নেওয়া বন্ধ হলে তাহলে ওটা দামও বাড়বে, তাদের নিজস্ব বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যাটা সৃষ্টি হবে। তো ওইটা রাশিয়ার উপরে 21,000-এর উপরে স্যাংশন বাইডেন দিয়ে গেছে।
কিন্তু এরকম দুই একটা জিনিস আছে, কেমিক্যাল, তারপরে কিছু স্টিল প্রোডাক্ট আছে, এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলোর উপরে দেয়নি, যেগুলো অল্টারনেটিভ তাদের কাছে নেই, যেটা রাশিয়ার থেকে নিতে হবে সেই। তো রাশিয়াকে শুল্ক আরোপ করলেও তার কিছু যায় আসে না, কারণ তার থেকে তেমন কিছু নেওয়া হয় না, যার নেয় সেটা তারই এফেক্ট হবে। আরেকটা কারণ হচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেন নিয়ে এখন যেহেতু একটা আলোচনা চলতেছে, তো এখন শুল্ক দিলে রাশিয়া এমনি ইতিমধ্যে বিগড়ে গেছে, এটা কতটুকু কি হয়, তারপরে আরো বেশি বিগড়ে যাবে। তুমি শুল্ক পাঠাইতো ওটা নিয়ে থাকো, আমার নেগোসিয়েশনের দরকার নেই। এই ধরনের একটা সিচুয়েশন এড়ানোর জন্য সরাসরি রাশিয়ার উপরে কোনো এফেক্ট দেয়নি। তো আবার দেখা গেছে কোন কোন দেশে সমানে সমানে রেসিপ্রোকাল দেওয়া হয়েছে, কি বলে, ট্যাক্স বসানো হয়েছে। যেমন ইউকে তো খুব ক্লোজ কান্ট্রি, ইউকে থেকে 10% ছিল, সেখানেও 10% দিয়েছে। টার্কিতে 10% ছিল, সেখানেও 10% দিয়েছে। সিঙ্গাপুরে 10% ছিল, সেখানেও 10% দিয়েছে। এরকম আরো কয়েকটা দেশ আছে। এটা বলার উদ্দেশ্য হলো এই যে এটাকে যেভাবে জেনারেলাইজ করা হয়েছে যে সবাইকে দিছে এই জন্য বাংলাদেশকে দিছে, ব্যাপারটা ওরকমও না পুরোপুরি। ট্রাম্প এবং কোন এটা কোন নীতির উপরে, যেটা কোনো আইন না, যে কংগ্রেসে আইনটা পাস হয়েছে যে রেসিপ্রোকালি সবাইকে এইভাবে দিতে হবে, বা প্রেসিডেন্ট এর আগে একটা ডিক্রি জারি করছে এটার উপরে এই নীতিমালা এটা করতে না, এটা তার ইচ্ছা মতো সে করছে। এখন সে যদি চাইতো না বাংলাদেশকে আমি ট্যাক্স দেব না, এটার একটা ভ্যালিড রিজন আছে, এখানে শ্রমিকদের সমস্যা হবে, গরিব মানুষের সমস্যা হবে, বা এখান থেকে মূল আর সোর্স অফ ইনকাম হলো গার্মেন্টস, এটার উপরে এফেক্ট হবে, এফেক্ট হলে কোটি কোটি লোক সাফার করবে, এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ছিল। এখন এটাকে তুলে ধরার জন্য এই যে ট্যাক্সের ব্যাপারটা, এটা নিয়ে তো সরগোল আরো এক মাস আগের থেকে, ইতিমধ্যে কানাডা, মেক্সিকো এদের উপরে ট্যাক্স অলরেডি বসায় দিচ্ছে। তো এগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন তো আমাদের উচিত ছিল, আমাদের যারা প্রশাসনে আছে তারা ওখানে তাদের ব্যক্তিগত লবিস্ট নিয়োগ না করে, সেটা ব্যক্তিগত, কিন্তু রাষ্ট্রের পক্ষে দরকার লবিস্ট নিয়োগ করে এটা নিয়ে কাজ করা উচিত ছিল, যাতে আমাদের এই গ্রাউন্ডে, অন্তত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, বিকজ অফ সেভিং মিলিয়ন্স অফ পিপল ফ্রম সাফারিংস, সো এটা যেন আমাদের উপরে না আসে। বুঝাতে পারলে এটা দিত না, যখন সেটার দিকে খেয়াল ছিল না, সেটা করে নাই, তারা তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত, তাদের শেয়ার নিয়ে ব্যস্ত, কোন সময় কোন ঝামেলা আসে, এই গ্রুপ বেগ্রুপ, ওই 7 সিস্টার নিয়ে ব্যস্ত, বঙ্গোপসাগর নিয়ে ব্যস্ত, তো নানান জিনিস হচ্ছে। এইরকম একটা জিনিস আসতে সেটা সবাই জানে, কিন্তু তারপরেও এখানে সেইভাবে কনসেন্ট্রেশন করা হয়নি, অ্যাটেনশন পে করে নাই সেখানে সেরকম। তো এখন কথা হচ্ছে যে আমাদের কি ক্ষতি হবে এতে? দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে আমাদের যারা কম্পিটিটর বেসিক্যালি, সেটা হচ্ছে ইন্ডিয়া, অনেকে বলে ভিয়েতনাম, ভিয়েতনাম বলে অ্যামাউন্টে কম্পিটিটর, নট প্রোডাক্টে। আমরা যে প্রোডাক্ট এক্সপোর্ট করি, সিমিলার প্রোডাক্ট এক্সপোর্ট করে ইন্ডিয়ার লেবার কস্ট, আমাদের লেবার কস্ট অলমোস্ট সেম, এনভায়রনমেন্ট সেম, প্রোডাক্টিভিটি সেম, বাট ইন্ডিয়ার রিসোর্স অনেক বেশি, তাদের ইম্পোর্ট করতে হয় খুব কম, সবকিছুই তাদের ওখানে আছে, যেটা চায়নারও আছে, কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় প্রায় 60% মতো। তো 60% যাই আমরা এলসি পাই, তার 60% মতো টাকা আমাদের বাইরে চলে যায় টু পারচেজ র ম্যাটেরিয়ালস। আগে তো আমরা যখন শুরু করেছি 91-এ, আমি তখন সবচেয়ে কম বয়সী গার্মেন্টস শিল্পপতি, বেজিং-এর মেম্বার। তো তখন অলমোস্ট 100% আমাদেরকে বাইরের থেকে আনতে হইতো। এখন
লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ গুলো হয়ে গেছে, স্পিনিং হয়ে গেছে, টেক্সটাইল হয়ে গেছে, অ্যাক্সেসরিজ এর হিউজ ফ্যাক্টরিজ হয়ে গেছে। বাট এগুলি সব খুব বেসিক আইটেমস এর জিনিস, খুব যে ক্লাসিক যেগুলি এখানে ভ্যালু যেসব আইটেমের বেশি, যেসব ফেব্রিক দিয়ে যেসব অ্যাক্সেসরিজ ব্যবহার করে, ওগুলির মধ্যে আমরা এখনো যেতে পারিনি, খুব কম, ওটা হিসাবের মধ্যে পড়ে না। সো ওইসব দিক থেকে বেশি ইম্পোর্ট হচ্ছে। তো এখন ট্যাক্সের দিকে যদি আমরা তাকাই, তা আমি যদি একটা শার্টের মূল্য বা প্যান্টের মূল্য ধরি আমি 100 টাকা, আগে আমাকে ট্যাক্স দিতে হতো 115 টাকা, 15 টাকা, তাহলে 115 টাকা হতো। একই কথা ইন্ডিয়ার ক্ষেত্রেও, পাকিস্তানের ক্ষেত্রেও। এখন ইন্ডিয়াতে 26%, পাকিস্তানে 29%, আমাদের 37%। একই জিনিস আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে। তো আমার প্রোডাক্টটা যে বায়ার কিনবে, সে স্টোরে সেল করবে, যদি 100 টাকায় 115 টাকায় সেল করে, 100 টাকা 137 টাকা সেল করে এখনকার ট্যাক্স অনুযায়ী, তাই ইন্ডিয়ানটা সেল করবে 126 টাকায়, এখানে 11 টাকা কম। বা পাকিস্তানের 129 টাকা, এখানে 8 টাকা কম। তাহলে আগেই বলেছি এটা এত কম্পিটিটিভ মার্কেট, যেখানে একটু কম পাবে সেখানে বায়ারও যাবে, আবার কনজিউমার যারা ডাইরেক্ট রিটেলার, যারা রিটেল পারচেজার যারা, তারাও ওইখানে $2 কম পালে সেখানেই চলে যাবে একই প্রোডাক্ট। তো তাতে হবে কি, তাতে আমাদের এক্সপোর্টটা কমবে আমেরিকাতে। এটা যে খুব বেশি কমবে সেটাও না, আবার যেটা কমবে সেটা কাভার করার রাস্তা খুব কম। কারণ অলরেডি আমরা বিভিন্ন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উদ্যোগ নিয়েছে আরো বহু আগে, আমেরিকার থেকে নির্ভরশীলতা কমানোর জন্য। কারণ ওদের একটা সমস্যা হলো, ওদের থেকে যদি কোনো কিছু আমরা আমার ব্যবসায় থাকি, সেটার রিমোট যদি ওদের কাছে থাকে, কন্ট্রোল যদি ওদের কাছে থাকে, তাহলে ওটা নিয়ে ওরা নেগোসিয়েট করে, ওরা ওটা নিয়ে গ্যাম্বল করে, ওটা নিয়ে প্লে করে। এজন্য আমরা অনেক আগের থেকে যে আমেরিকার যে জিনিসের সার্ভিস থাকবে, আফটার সেল সার্ভিস থাকবে, সেটার অল্টারনেটিভ থাকলে আমরা যেন সেটা আমেরিকার থেকে না কিনি। বিকজ নানান সুতা মাথায় তারা বন্ধ করে দিবে। এসে বোয়িং কিনা দেখা গেল আমাদের একটা এম্বার্গো দিয়ে দিল, বোয়িং এর সমস্ত সার্ভিস বন্ধ হয়ে গেল, স্পেয়ার পার্ট বন্ধ হয়ে গেল, যেটা রাশিয়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেগুলি করে, স্যাংশন দেওয়ার সাথে সাথে এগুলি সব বন্ধ হয়ে যায়। তো এদের কখন স্যাংশন দিবে, কখন কার সাথে সম্পর্ক ভালো, কার সাথে সম্পর্ক খারাপ, এটা টোটালি আনসার্টেন একটা ম্যাটার। তো যার জন্য আমেরিকার থেকে মানে না পারতে আমরা ওখান থেকে সরে আসাই ভালো। কারণ অলওয়েজ রিস্কি, তাদের সাথে মাথা নত করে থাকলে ওকে, যখনই মাথা উঠাইতে যাবো তখনই বিভিন্ন জায়গায় সুইচ চাপ দিয়ে কন্ট্রোল করতে চাইবে। তো এখন আমেরিকা এই সিচুয়েশনে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সলিউশন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, চায়না হলো বেশি ইম্পোর্ট করে, চায়না ইম্পোর্ট করে প্রায় $21 বিলিয়ন মতো, রেডিমেড গার্মেন্টস এর কথা বলতেছি। আর আমরা এক্সপোর্ট করি $7.5 বিলিয়ন গতবার অনুযায়ী। তা আমাদের থেকে 3 গুণ চায়না ব্যবহার করে, এক্সপোর্ট করে। এখানে কিন্তু চায়নাও বেনিফিটেড হইল। চায়নার 34%, আমাদের 33%। যেহেতু চায়নার ভলিউম বেশি, ওখানে এই 3% চায়নার বেনিফিট হবে। আমাদের অনেক কমন আইটেম আছে চায়নার সাথে। এখন অনেকে বলতে পারে ভিয়েতনামে তো 44% দিছে, তাকে সেখান থেকে তো তাইলে কাস্টমার ছুটে আমাদের কাছে যাবে। আমাদের কাছে আসবে কেন? কেউ যদি ভিয়েতনাম থেকে সরেই যায়, তাহলে সে শহরে খুঁজবে হলো যে কার কাছে গেলে আমি বেশি বেনিফিট পাবো, সে যাবে ইন্ডিয়াতে। আমার কাছে আসলে 37% দিতে হবে তার ট্যাক্স, আর ইন্ডিয়াতে গেলে 26%, সে ওখানে চলে যাবে। সো একটা ড্যামেজ আমাদের হয়েছে। এটার সলিউশন কি? এটার সলিউশন পলিটিক্যাল সলিউশন। ওই আগেই বললাম কিছুক্ষণ আগে, এটা সলিউশন চাইতে গেলে আমেরিকার কাছে, আমেরিকা তখন এটা করো ওইটা করো। আর এখন ইউনুস তো পারবেই না। প্রথম কথা হলো ইউনুসের সাথে তার সম্পর্ক খারাপ, সে সুযোগ পাইছে, বাস এটাকে আটকে দিবে। এখন ইউনুস যদি বলে যে
লোক লাগে বলে যে এটা করার জন্য, বলবে যে তাহলে এটা করো ওইটা করো, আমাদের তো সমস্যার শেষ নাই, এই জঙ্গির সমস্যা, গণতন্ত্রের সমস্যা, এটার সমস্যা, নানান রকমের সমস্যা, এগুলি করো ওগুলি করো, এগুলো নানান একটা লিস্ট ধরাই দিবে, এগুলি ঠিক করো। অলরেডি সিকিউরিটি ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার গতকালকে কথা বলছে, সে কি লিস্ট ধরাই দিয়ে সেটা তো গোপন, এখন পর্যন্ত বাইরে নেই, তৎপরতায় বাইর হবে বা কিছুদিন পরে হয়তো কোনো বড় একটা পত্রিকা লিক করবে ওখান থেকে, যেভাবে নিউ ইয়র্ক টাইমস লিক করেছে, এরকম কত পত্রিকাই তো আছে লিক করবে, সেটা থেকে সেখানে তখন আমরা জানতে পারবো কি হচ্ছে, বা কোনো অ্যাকশনে যদি যায় সে তখন জানতে পারবো। তো এখন সলিউশন ইউনূসকে দিয়ে কোনো সলিউশন হবে না, ভেরি সিম্পল। আগেই বলেছি, কারণ হলো এক হলো তার প্রতি অসন্তুষ্ট, দ্বিতীয় হলো যে দেশের যে অবস্থা, এই অবস্থায় তাদের কাছে কমপ্লেনের কোনো শেষ নাই। সো তখন বলবে যে একটা থেকে আরেকটা বলবো, ঠিক আছে আমরা দেখবো, বাট এগুলি আগে সলভ করো। So he cannot do that. Yunus is unable to solve this crisis. In that case, যতদিন সে আছে ততদিন আমাদেরকে সাফার করতে হবে, কোনো উপায় নেই। এখানে প্রপার গভর্নমেন্ট না আসা পর্যন্ত, এবং প্রপার বলতে এক কথায় শেখ হাসিনা না আসা পর্যন্ত, নাইদার ডোমেস্টিক নর ইন্টারন্যাশনাল, কোনো দিকেই রিসেট করা যাবে না, রিঅ্যাসেম্বল করা যাবে না, রিস্ট্রাকচার্ড করা যাবে না, অসম্ভব। দুদিন পরে হয়তো আরো খারাপ খবর আসবে, এটাই স্বাভাবিক। ক্ষতি হবে, খুব মেজর না, বাট আমাদের যে প্রবৃদ্ধি এক্সপোর্টের সেটা হচ্ছে না, তার মানে আমাদের ডলারের ক্রাইসিস চলে আসবে, টাকার মান আরো কমে যাবে, ইম্পোর্ট করতে পারবো না, হিউজ প্রবলেম। এখন এটার জন্য হেল্প করবে, সবচেয়ে বড় হেল্প করতে পারবে ইউরোপ, বাট দে আর ইন ট্রাবল নাও, তাদের উপরে 20% দিয়ে বসে আছে। সো কম বেশি উই আর ইন ট্রাবল। এখন যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হবে, হয়তো তারপরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে গিয়ে তাদেরকে কনভিন্স করা যেটা আমাদের উপরে করা ঠিক হবে না, বা আরো রাস্তা আছে সেগুলিকে কম্প্রাইজ করে একটা এফোর্ট নেওয়া। লেটস হোপ ফর দ্য বেস্ট।